আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এই করোনার মহামারীর দিনে সবাই বাসায় আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, এই করোনার মধ্যেও আমাদেরকে শিক্ষাঙ্গন বন্ধ থাকলেও পড়ালেখা চালিয়ে যেতে হবে। সেই উপলক্ষে আমরা বিভিন্ন স্কুলের পেজে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্লাস দিচ্ছি, তোমরা এগুলো দেখলে উপকৃত হবে। চলো শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসটি উপস্থাপনায় আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা। আজকের পাঠের বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী দশম, পাঠ শিরোনাম আর্থিক বিবরণী, আর অধ্যায় হচ্ছে দশম। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় নির্ণয় করতে পারবে, অন্যান্য আয় ও ব্যয় নির্ণয় করতে পারবে এবং নেট মুনাফা অথবা ক্ষতি নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা গত কয়েকদিন আগে একটি ক্লাসে আর্থিক বিবরণীর উপরে দিয়েছিলাম। সেখানে বিশদ আয় বিবরণীর মোট মুনাফা অথবা মোট ক্ষতি পর্যন্ত আমরা ক্লাসটি করিয়েছিলাম। আজকের এই ক্লাসটি মোট মুনাফার পরে থেকে সেখানে আমরা পরিচালন ব্যয় নির্ণয় করব, আয় অন্যান্য আয় ব্যয়গুলো নির্ণয় করব এবং নেট মুনাফা বা ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাবো। প্রথমে বিশদ আয় বিবরণীর নেট মুনাফা নির্ণয় পর্যন্ত ছকটি লক্ষ্য করো। দেখো, আমাদের নেট মুনাফা নির্ণয় করতে বিশদ আয় বিবরণীর সংক্ষিপ্ত একটি ছক। এই ছকটি হচ্ছে, প্রথম হচ্ছে নেট বিক্রয়। নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া হলে আসবে মোট মুনাফা, আর এই মোট মুনাফা থেকে আমাদের নেট মুনাফা নির্ণয়ের কাজ করতে হবে। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে হবে পরিচালন মুনাফা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, মোট মুনাফা থেকে যদি আমরা পরিচালন ব্যয় বিয়োগ করি তাহলে পরিচালন মুনাফা আসবে, আর পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বিয়োগ করলে নেট মুনাফা পাওয়া যাবে। শিক্ষার্থীরা আবারও লক্ষ্য করো, পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে আর অন্যান্য ব্যয় বিয়োগ করলে আমরা নেট মুনাফা পাবো। ঠিক আছে, তাহলে একটু সংক্ষিপ্ত সূত্র, যে নেট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়া যায় তাহলে মোট মুনাফা পাওয়া যাবে, আর মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ অন্যান্য ব্যয় বিয়োগ করলে নেট মুনাফা পাওয়া যাবে। আসো আমরা এই নেট মুনাফা নির্ণয় করার সুবিধার্থে প্রথমে পরিচালন ব্যয়ের তালিকাটি আমরা একটু দেখি। পরিচালন ব্যয় কোনগুলো দেখো। পরিচালন ব্যয় সম্পর্কে একটু জানার আগে আরো একটা বিষয় জানো, আমরা যখন মোট মুনাফা বাহির করি তখন আমরা সাধারণত প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বিয়োগ করি। প্রত্যক্ষ আয় হচ্ছে নেট বিক্রয় আর প্রত্যক্ষ ব্যয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের যে এন্ট্রিগুলো আছে এগুলো। এখন পরিচালন ব্যয়টা হচ্ছে মূলত পরোক্ষ ব্যয়। পরিচালন ব্যয় হচ্ছে পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় হচ্ছে যদি একটি প্রতিষ্ঠান পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় তাহলে পণ্য ক্রয়ের সাথে যে খরচগুলো জড়িত এগুলো হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, আর পণ্য এই মোট মুনাফার সাথে যে ব্যয়গুলো বিয়োগ করা হয় এগুলো হচ্ছে পরোক্ষ ব্যয়। তো এই পরিচালন ব্যয় অথবা পরোক্ষ ব্যয়ের এই তালিকাটা লক্ষ্য করো। পরিচালন ব্যয় হচ্ছে বিক্রয় পরিবহন অথবা বহি পরিবহন, বেতন, অফিসের ভাড়া, বিদ্যুৎ খরচ, অফিস খরচ, প্রদত্ত বার্তা, প্রদত্ত কমিশন, ভ্রমণ খরচ, বিজ্ঞাপন, মণিহারি, বীমা খরচ, স্থায়ী সম্পদের অবচয়, স্থায়ী সম্পদের মেরামত খরচ, ব্যাংক চার্জ, সুনাম বা ইজারা সম্পদের অবলোপন, ডাক ও তার প্যাকিং খরচ। এবং কুরিন অথবা অনাদায়ী পাওনা। শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছিলাম যেহেতু এই চ্যাপ্টারের অঙ্ক করার সময় আর্থিক বিবরণী করার সময় প্রথমে একটি রেওয়া মিল দেওয়া থাকবে এবং রেওয়া মিলের সাথে কয়েকটি সেন্টেন্স দেওয়া থাকে যেগুলোকে আমরা বলি সমন্বয়। তো সমন্বয়ে যদি কোনো বকেয়া থাকে তাহলে সংশ্লিষ্ট এন্ট্রির সাথে যোগ করতে হবে, আর যদি কোনো অগ্রিম থাকে তাহলে সংশ্লিষ্ট এন্ট্রি থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ সমন্বয়ের নির্দেশনা মেনে রেওয়া মিলের সাথে প্রত্যেকটা এন্ট্রিকে আমাদেরকে সমন্বয় করতে হবে। লক্ষ্য করো, এখানে দেওয়া আছে মণিহারি অব্যবহৃত থাকলে বাদ যাবে, অর্থাৎ সমন্বয়ে যদি
অব্যবহৃত মণিহারি নামে কোনো এন্ট্রি দেওয়া থাকে তাহলে মণিহারি থেকে সেই এন্ট্রিগুলো বিয়োগ করে দেখাইতে হবে। এবং বিজ্ঞাপনের সাথে যদি বিলম্বিত বিজ্ঞাপন বা বিনামূল্যে বিতরণ এরকম কোনো এন্ট্রি থাকে তাহলে বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ সেটা যোগ করে দেখা দিতে হবে, আর বিলম্বিত বিজ্ঞাপন থাকলে বিয়োগ করে দেখাইতে হবে। তেমনি শিক্ষার্থীরা আরো একটু লক্ষ্য করো, কুরিন এবং অনাদায়ী পাওনা, কুরিন অথবা অনাদায়ী পাওনার সাথে যদি অনাদায়ী পাওনার সাথে যদি সমন্বয়ে কোনো নতুন করে অনাদায়ী পাওনার বিষয় থাকে তাহলে সেটা যোগ দিয়ে দেখা দিতে হবে। আর যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা সমন্বয়ে থাকে তাহলে এই চলতি বছরের অনাদায়ী পাওনার সাথে অর্থাৎ সমন্বয়ের অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করে দেখাইতে হবে, যেটাকে আমরা সমাপনী অনাদায়ী পাওনা হিসেবে চিহ্নিত করি। আর রেও মিলে যদি কোনো কুরুণ সঞ্চিতি দেওয়া থাকে যেটাকে আমরা বলি প্রারম্ভিক কুরুণ সঞ্চিতি, সে প্রারম্ভিক কুরুণ সঞ্চিতি সমাপনী কুরুণ থেকে বিয়োগ করে দেখাইতে হবে। অর্থাৎ রেও মিলে অনাদায়ী পাওনা, সমন্বয়ের অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি এগুলো যোগ করতে হয়, আর রেও মিলের অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করে দেখাইতে হবে। অঙ্ক করার সময় এটা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবে। এবং শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমাদের বইয়েও কিন্তু এই বিষয়টা খুব ক্লিয়ারলি দেওয়া আছে যে সমাপনী কুরুণ বা কুরুণ সঞ্চিতির থেকে এই প্রারম্ভিক কুরুণ সঞ্চিতি বিয়োগ করে দেখাইতে হয় এবং সাথে যোগ করতে হয় ওই এই কুরুণ এবং সন্দেহজনক সঞ্চিতির ঘাটতি, অর্থাৎ কুরুণ অবলোপন থেকে প্রারম্ভিক উদ্বৃত্ত। অর্থাৎ আমাদের রেও মিলে যে কুরুণ সঞ্চিতি দেওয়া থাকবে সেটাকে আমরা প্রারম্ভিক কুরুণ সঞ্চিতি ধরতে হবে, আর সমন্বয়ের যে কুরুণ সঞ্চিতি দেওয়া থাকবে সেটাকে সমাপনী কুরুণ সঞ্চিতি ধরতে হবে। সমাপনী কুরুণ সঞ্চিতি থেকে রেও মিলের যে প্রারম্ভিক কুরুণ সঞ্চিতি সেটাকে সবসময় বিয়োগ দিয়ে দেখাই দিতে হবে। শিক্ষার্থীরা তাহলে তোমাদের নিশ্চয়ই বুঝতে আর কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে তোমরা এই খরচগুলো ভালোভাবে লক্ষ্য করো যে এখানে এই যে খরচগুলো এগুলো পরিচালন ব্যয়, এগুলো মোট মুনাফা থেকে বিয়োগ করে পরিচালন মুনাফা বিয়োগ বাহির করতে হয়। অর্থাৎ এখানকার প্রত্যেকটা এন্ট্রি মোট মুনাফা থেকে বিয়োগ করতে হবে, মোট মুনাফা থেকে বিয়োগ করার পরে পরিচালন মুনাফা হবে। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তো পরিচালন ব্যয় কোনগুলো? তাহলে চলো আমরা পরের ছকে যাই। এখানে দেখো অন্যান্য আয় ও ব্যয়সমূহের তালিকা দেওয়া আছে। অন্যান্য আয় এবং ব্যয়সমূহ কখন লাগে? শিক্ষার্থীরা আমরা যখন মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করার পর পরিচালন মুনাফা নির্ণয় করব তখন পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বিয়োগ করার পরে আমরা নেট মুনাফা বাইর করতে পারবো। তাহলে আমরা প্রথমে অন্যান্য আয়ের তালিকা দেখি। অন্যান্য আয় কোনগুলো লক্ষ্য করো। অন্যান্য আয়গুলো হচ্ছে প্রদত্ত ঋণের সুদ, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যদি কাউকে ঋণ দেয় সেই প্রদত্ত ঋণের সুদ, ব্যাংকে টাকা জমা রাখলে তার সুদ, বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, প্রাপ্ত বাট্টা বা বাট্টা প্রাপ্তি, প্রাপ্ত কমিশন বা কমিশন প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি অথবা বাড়ি ভাড়া আয় বা প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, প্রাপ্ত লভ্যাংশ, স্থায়ী সম্পদ বিক্রয় থেকে মুনাফা। অর্থাৎ এখানে যতগুলো আছে লক্ষ্য করে শিক্ষার্থীরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা ছাড়াও কিন্তু এই ধরনের আয় হয়। অথবা অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি কোন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলো পাশাপাশি এই সমস্ত খাত থেকে সে আয় অর্জন করতে পারে। যেমন কাউকে ঋণ দিলে সে ঋণের সুদ অর্জন করতে পারে, ব্যাংকে জমার সুদ সে অর্জন করতে পারে, বিনিয়োগের সুদ অর্থাৎ কোথাও অর্থ বিনিয়োগ করেছে সেখান থেকে সুদ পেতে পারে, অথবা সরকারি কোনো সঞ্চয়পত্র ক্রয় করেছে সেখান থেকে সুদ পেতে পারে, বাট্টা পাইতে পারে, কোথাও থেকে কমিশন পাইতে পারে, তারপর বাড়ি থাকলে বাড়ি ভাড়া প্রাপ্তি, বাড়ি যদি ভাড়া দেওয়া হয় সেখান থেকে আয় করতে পারে, আবার কোথাও যদি অর্থাৎ শেয়ারে যদি অর্থ বিনিয়োগ করে সেখান থেকে লভ্যাংশ পেতে পারে, অথবা কোনো যদি ব্যবসায় কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করে সেখান থেকে সে মুনাফা অর্জন করতে পারে। তাহলে এই যে অন্যান্য আয়গুলো আমরা লক্ষ্য করলাম, শিক্ষার্থীরা লক্ষ্য করে এই আয়গুলো আমাদের পরিচালন মুনাফার সাথে আমাদেরকে যোগ করতে হবে। আমি প্রথমে বলছিলাম মোট মুনাফার সাথে যদি পরিচালন ব্যয় বিয়োগ করি তাহলে আমাদের পরিচালন মুনাফা আসবে, আর এই পরিচালন মুনাফার সাথে যদি আমরা এই অন্যান্য আয়গুলো যোগ করি তাহলে এই অন্যান্য আয়গুলো যোগ করার পর যদি অন্যান্য ব্যয় বিয়োগ করি তাহলে আমরা নেট মুনাফা পাবো। আবার অন্যান্য আয় থেকেও আমরা অন্যান্য ব্যয় বিয়োগ করার পরে যে রেজাল্টটা পাবো সেটাও আমরা পরিচালন মুনাফার সাথে যোগ করে নেট মুনাফা নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থীরা এবার চলো আমরা লক্ষ্য করি অন্যান্য ব্যয়গুলো কি। অন্যান্য ব্যয়ের
তালিকা দেখো, অন্যান্য ব্যয়গুলো হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো স্থায়ী সম্পদ থাকে, যে মূল্যে ব্যবসা স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে তার চেয়ে যদি কম দামে বিক্রয় করা হয় তাহলে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি সেখানে আসবে। আর ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে অথবা যদি অন্য কোথাও থেকে ঋণ নেওয়া হয় সেই ঋণপত্রের উপর সুদ, ব্যাংক ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ এবং চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি যদি হয়, এই সমস্ত ক্ষতিসমূহ অন্যান্য আয় থেকে অন্যান্য ব্যয়সমূহ আমাদেরকে বিয়োগ করে দেখাই দিতে হবে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তো আবার লক্ষ্য করো যে আমি আবারও বলছি, অন্যান্য আয় থেকে অন্যান্য ব্যয় বিয়োগ করার পরে যে রেজাল্টটা হয়, অর্থাৎ অন্যান্য আয় যদি বেশি হয় অন্যান্য ব্যয় যদি কম হয়, তাহলে অন্যান্য আয় এই যে বেশির যে রেজাল্টটা, পার্থক্যটা পরিচালন মুনাফার সাথে যোগ করে আমরা নিট মুনাফা নির্ণয় করব। আর এক্ষেত্রে অন্যান্য ব্যয় যদি বেশি হয় অন্যান্য আয় যদি কম হয় তাহলে পরিচালন মুনাফা থেকে পার্থক্যটা বিয়োগ করে দিলে আমরা নিট মুনাফা অথবা নিট ক্ষতি পেয়ে যাব। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তো? তাহলে অন্যান্য আয় কোনগুলো ভালো করে মনে রেখেছো। অন্যান্য আয়গুলো আমি আবারও বলছি, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমা সুদ, বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, প্রাপ্ত বাট্টা বা বাট্টা প্রাপ্তি, প্রাপ্ত কমিশন বা কমিশন প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি বা বাড়ি ভাড়া আয় বা প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি বা প্রাপ্ত লভ্যাংশ, স্থায়ী সম্পদ বিক্রয় থেকে মুনাফা। আর অন্যান্য ব্যয়গুলো হলো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, ঋণপত্রের সুদ, ব্যাংক ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি, অর্থাৎ এই ক্ষতিসমূহ আমরা এখানে দেখাবো। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি আবার বুঝতে পেরেছি যে কিভাবে আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে আমরা মোট মুনাফা বাইর করব, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে আমরা পরিচালন মুনাফা বাইর করব, আর পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় থেকে অন্যান্য ব্যয় বিয়োগ করার পর যে পার্থক্য হবে সেটা যোগ করার পর আমরা নিট ক্ষতি বাইর করতে পারবো। আবার তোমরা ইচ্ছা করলে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে যে যোগফল হবে তার থেকে অন্যান্য ব্যয় বিয়োগ করলেও নিট মুনাফা হবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরের কাজটি দেখি। এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে। শিক্ষার্থীরা, আমরা যে ছকটা পড়েছি নিশ্চয়ই প্রশ্নগুলো আমরা সেখান থেকে দিতে পারবো। তোমরা কি বলতে পারবে বিক্রয় পরিবহন কোন ধরনের ব্যয়? আমি আশা করি তোমরা এই কাজগুলোও করবে। বিক্রয় পরিবহন হচ্ছে পরিচালন ব্যয়। ব্যাংক চার্জ কোন ধরনের ব্যয়? ব্যাংক চার্জও কিন্তু পরিচালন ব্যয়। ঋণের সুদ কোন ধরনের ব্যয়? ঋণের সুদ অন্যান্য ব্যয়। প্রাপ্ত বাট্টা এবং কমিশন কোন ধরনের আয় জানো তোমরা? প্রাপ্ত বাট্টা ও কমিশন হচ্ছে অন্যান্য আয়। আমরা কিন্তু কিছুক্ষণ আগে সেই ছকটা পড়েছিলাম। এবং ব্যাংক জমা সুদ কোন ধরনের আয়? ব্যাংক জমা সুদ হচ্ছে অন্যান্য আয়। তাহলে এই যে প্রশ্নগুলো শিক্ষার্থীরা, এই সমস্ত প্রশ্ন কিন্তু অবজেক্টিভ হিসাবে আসে। তাহলে এগুলো প্রশ্ন, তাছাড়া আমাদের অঙ্ক করার জন্য এই ধরনের বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে জেনেছো। এবার আমরা পরের কাজে যাই। শিক্ষার্থীরা, এখানে একটি রেওয়া মিল দেওয়া আছে, লক্ষ্য করো। রেওয়া মিল 30 জুন 2019 সালের। দেখো বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। কি কি দেওয়া আছে রেওয়া মিলে? প্রারম্ভিক মজুত পণ্য 42,000 টাকা, ক্রয় 2,95,000 টাকা, বিক্রয় 4,50,000 টাকা, পরিবহন 8,000 টাকা, ফেরত দুইটি দেওয়া আছে। আমরা জানি ডেবিট দিকে যে ফেরত সেটা হচ্ছে বিক্রয় ফেরত এবং ক্রেডিট দিকে যে ফেরত সেটা হচ্ছে ক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত দেওয়া আছে 13,000 টাকা, ক্রয় ফেরত 7,000 টাকা, বাট্টা 8,500 টাকা। বাট্টা দুইটি দেওয়া আছে, যেটা ডেবিট দিকে বাট্টা এবং ক্রেডিট দিকে বাট্টা দেওয়া আছে। তাহলে ডেবিট দিকে বাট্টা হচ্ছে প্রদত্ত বাট্টা এবং ক্রেডিট দিকে বাট্টা হচ্ছে প্রাপ্ত বাট্টা। ডেবিট দিকে বাট্টা দেওয়া আছে 8,500 এবং ক্রেডিট দিকে বাট্টা দেওয়া আছে 20,000 টাকা। বেতন 9 মাসের দেওয়া আছে 54,000 টাকা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বেতন 9 মাসের, আর আমরা অঙ্ক করি কিন্তু 1 বছরের। আমাদের হিসাব বিজ্ঞানের হিসাবকাল কিন্তু 1 বছর। তাহলে এখানে 9 মাসে যদি 54,000 টাকা দেওয়া থাকে তাহলে 1 বছরের কত হবে তোমরা কি নির্ণয় করতে পারবে? এখানে এই 54,000 টাকাকে 9 দ্বারা ভাগ করো। তাহলে 54,000 টাকাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি কত হবে? 6,000 টাকা হবে। অর্থাৎ বেতন 1 মাসে 6,000 টাকা। তাহলে 1 মাসে যদি 6,000 টাকা হয় তাহলে 12 মাসে কত? 6 12 72,000 টাকা। কিন্তু এখানে দেওয়া আছে কত? 54,000 টাকা। তাহলে বাকি টাকাটা কি হয়ে গেল? যেহেতু 72,000 টাকা থেকে এখানে 54,000 টাকা দেখানো হয়েছে, তাহলে সেখানে কম দেখানো হয়েছে। তাহলে যেহেতু কম, 72,000 টাকা থেকে 54,000 টাকা কম দেখানো হয়েছে 18,000 টাকা, তাহলে বুঝতে হবে যে এখানে 18,000 টাকা বকেয়া রয়ে গেছে। সেক্ষেত্রে থেকে বুঝতে পেরেছ? অর্থাৎ টোটাল ফিগার থেকে যখন টাকা কম দেখানো হয় তখন বুঝতে হবে বকেয়া থাকে, আর যদি টোটাল ফিগার থেকে বেশি টাকা দেখানো হয় তাহলে বুঝতে হবে সেখানে অগ্রিম রয়ে গেছে। তাইলে এখন বেতন বকেয়া থাকে
18,000 টাকা। তাহলে 54 সাথে 18,000, 54,000-এর সাথে 18,000 টাকা যদি যোগ করি তাহলে আমরা 72,000 টাকা পাবো। এরপরে দেওয়া আছে আমদানি শুল্ক 6,000, মণিহারি 12,000, বিজ্ঞাপন 10,000, পাপ্পু বিল 28,500 টাকা। তাহলে দুই দিকের যোগফল দেওয়া আছে 4,77,000, 4,77,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা এর মধ্যে আমাদের কি করতে হবে? এই সমস্ত আমি প্রথমে তোমাদের কাছ থেকে এই বিষয়গুলো একটু জানতে চাইবো। এখন আগে আমি পড়ি, তোমরা একটু বিষয়গুলো শোনো। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য, প্রথম হচ্ছে এটা কোন কোন ধরনের ব্যয় এবং কোথায় বসে? প্রারম্ভিক মজুত পণ্যটা বিক্রিত পণ্যের ব্যয়ে বসে। আমি গত ক্লাসেও বলেছিলাম প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে প্রত্যক্ষ খরচ, এটা বিক্রিত পণ্যের ব্যয়ে বসে। ক্রয় বিক্রিত পণ্যের ব্যয় বসে, এটা প্রত্যক্ষ ব্যয়। বিক্রয় হচ্ছে প্রত্যক্ষ আয়, সেটা নিট বিক্রয়ে বসে। পরিবহন আমরা বিক্রিত পণ্যের ব্যয়, এটা প্রত্যক্ষ খরচ হিসেবে দেখে আই। ফেরত ক্রয় ফেরত ক্রয় থেকে বিয়োগ করা, অর্থাৎ ডেবিট দিকে যেটা সেটা বিক্রয় ফেরত, এটা বিক্রয় থেকে বিয়োগ করতে হয়। আর ক্রেডিট দিকে যেটা সেটা ক্রয় ফেরত ক্রয় থেকে বিয়োগ করতে হয়। বাট্টা আমরা জানি বাট্টা দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে ডেবিট বাট্টা আর একটা হচ্ছে ক্রেডিট বাট্টা। যেহেতু এই যে বাট্টা ডেবিট দিকের যে বাট্টাটা সেটাকে আমাদেরকে পরিচালন ব্যয় দেখাইতে হয়, আর ক্রেডিট দিকে যে বাট্টাটা সেটা অন্যান্য আয় দেখাইতে হয়। অর্থাৎ ডেবিট দিকের বাট্টাটা পরিচালন ব্যয়, ক্রেডিট দিকের বাট্টাটা হচ্ছে অন্যান্য আয়। এরপর হচ্ছে বেতন 9 মাস, সেটা আমি আগেই বলেছি। এরপর হচ্ছে বেতন পরিচালন ব্যয় হিসাবে দেখাইতে হবে। আমদানি শুল্ক সেটা প্রত্যক্ষ খরচ হিসাবে বিক্রিত পণ্যের ব্যয় দেখাইতে হয়। মণিহারি পরিচালন ব্যয় দেখাইতে হবে, বিজ্ঞাপন পরিচালন ব্যয় দেখাইতে হবে। আর প্রাপ্য বিল শিক্ষার্থীরা সেটা হচ্ছে সম্পদ। ঠিক আছে? তাহলে এবার এই তথ্যগুলো থেকে আমরা কি বুঝতে পেরেছি আমরা কোথায় কোন এন্ট্রিটা বসাতে পারবো? অর্থাৎ কোন এন্ট্রিটা আমরা মোট মুনাফা নির্ণয় বসাবো, কোথায় কোনগুলো পরিচালন মুনাফা নির্ণয় বসাবো, আর কোনগুলো নিট মুনাফা নির্ণয় বসাবো, শিক্ষার্থীরা আমরা অবশ্যই এটা বুঝতে পেরেছি। তাহলে এবার পরের তথ্যগুলো দেখো, কিছু তথ্য দেওয়া আছে, সমন্বয়গুলো দেখো। 1 নম্বর, সমাপনী মজুত পণ্য 50,000 টাকা। আমরা জানি সমাপনী মজুত পণ্যটাকে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাহির করার সময় সেটাকে বিয়োগ করে দেখাই দিতে হয়। আর 500 টাকার মণিহারি অবহিত রয়েছে, সেই 500 টাকার মণিহারি আমরা আগেই বলেছিলাম মণিহারি থেকে সেই অবহিত মণিহারি বিয়োগ দিয়ে দেখাই দিতে হবে। এটা আমরা 6কেও আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ 8,000 টাকা, সেটা এই বিনামূল্যে পণ্য বিতরণ 8,000 টাকা বিজ্ঞাপনের সাথে যোগ দিয়ে দেখা দিতে হবে। পরিবহন খরচ 4,000 টাকা, এটা বকেয়া, আর এটা এখানে উল্লেখ করা হয় না। এই পরিবহন খরচ 4,000 টাকা বকেয়া, সেটা পরিবহনের সাথে যোগ দিয়ে দেখা দিতে হবে। আর শিক্ষার্থীরা লক্ষ্য করো কি কি প্রশ্ন দেওয়া আছে। ক, পরিচালন ব্যয় নির্ণয় করো। তাহলে তুমি পরিচালন ব্যয় কোন এন্ট্রিগুলো, আমি আগেই সাধারণভাবে বলি, আমরা পরিচালন ব্যয় নির্ণয় আমরা কোন এন্ট্রিগুলো বসাবো। পরিচালন ব্যয় নির্ণয় আমরা বাট্টা বসাবো 8,500 টাকা। বেতন সেখানে আমরা ওই যে বকেয়া বেতন সব 72,000 টাকা, 54,000 টাকার সাথে 18,000 টাকা যোগ করে 72,000 টাকা বসাবো। মণিহারি 12,000 টাকা থেকে 500 টাকা বিয়োগ দিয়ে তারপরে 11,500 টাকা বসাবো। বিজ্ঞাপন 10,000 টাকার সাথে বিনামূল্যে পণ্য বিতরণ 8,000 টাকা যোগ করে তারপরে বসাইতে হবে। তাহলে পরিচালন ব্যয় এন্ট্রিগুলো বুঝতে পারছ। পরিচালন ব্যয় এন্ট্রিগুলো হলো বাট্টা, প্রদত্ত বাট্টা, বেতন, মণিহারি, বিজ্ঞাপন। ঠিক আছে? বাট্টা 8,500 হবে, বেতন হবে 72,000 টাকা, আর মণিহারি হবে 11,500, আর বিজ্ঞাপন হবে 18,000 টাকা। সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো তো পরিচালন ব্যয় কত হবে। তাহলে এইভাবে তোমরা বাহির করবে। এরপরে দেখো, লক্ষ্য করো, মোট মুনাফা 1,39,000 টাকা হলে নিট মুনাফা নির্ণয় করো। তো শিক্ষার্থীরা মোট মুনাফা থেকে যে পরিচালন ব্যয়ের যোগফলটা হবে, পরিচালন ব্যয়টা বিয়োগ করবা, বিয়োগ করার পরে হবে পরিচালন মুনাফা। আর সেই পরিচালন মুনাফার সাথে আমরা কি যোগ করব? পরিচালন মুনাফার সাথে আমরা ওই যে বাট্টা প্রাপ্তি যেটা আছে, পরিচালন মুনাফার সাথে সেই বাট্টা প্রাপ্তি অর্থাৎ অন্যান্য আয় যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা নেট মুনাফা পাবো। শিক্ষার্থী বিষয়টা তাহলে আমি মনে করি খুবই সহজ। তোমরা বুঝতে পেরেছো তো? তাহলে এভাবে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে আমরা অবশ্যই নিয়মিতভাবে এই অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে? তাহলে চলো এবার আমরা পরের কাজে যাই। শিক্ষার্থীরা বাড়ির কাজ, যেহেতু আমরা বিষয়গুলো আলোচনা করেছি আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন শিক্ষার্থীরা এই বাড়ির কাজ দিলাম, এগুলো বন্ধের পর আমাদেরকে দেখাবে। বাড়ির কাজগুলো হচ্ছে 10ম অধ্যায়ের অনুশীলনীর 2 নং এবং 3 নং প্রশ্ন তোমরা করবা। আমি আশা করি তোমরা যেহেতু এই সবগুলা যদি বুঝে থাকো বা আমি যেভাবে বলেছি সেভাবে যদি তোমরা শুনে থাকো তাহলে এই কাজটা তোমরা সঠিকভাবে করতে পারবে। তো শিক্ষার্থীরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি।
তো যেহেতু আজকের ক্লাসে আমরা অনেকক্ষণ যাবতে অনেকগুলো বিষয় আমরা আয়ত্ত করেছি বা বুঝতে পেরেছি, তো শিক্ষার্থীরা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নিয়মিত পড়ালেখা করবে। আশা করি তোমরা সবাই ঘরে থাকবে এবং ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।